প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম আরও একটি ওয়েস্টার্ন গল্প। নাম শেয়ানে শেয়ানে। এখন শুরু করছি দ্বিতীয় অংশ। মর্গান যদি আলফ্রেড টেনিসনের হয়ে কাজ করত, নিজের ঘোড়াই ব্যবহার করত। শুধু একটা ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে, টেনিসনের সাথে ফ্ল্যাগ বিতে যায়নি এলো। সরে এসে প্রভুর পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো গোলাটা। ছোট্ট করে মাথা ঝাঁকিয়ে স্থলিত পায়ে লসবল পাইনের সারির দিকে এগোলো। এরপর এ অবসরে হারিয়ে যাওয়া হ্যাটখানা খুঁজে নিয়েছে মর্গান। ঘোড়াটার গন্তব্য নিয়ে তো ভাবছেই না, বরং গ্রুলার মালিকের মৃতদেহ ওর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়নি। নিজেকে নিয়ে ভাবছে ও। শুশ্রূষা দরকার। ক্যাসল টাউনে যাবে। ওখানে নিশ্চয় কোনো ডাক্তার আছে, নাকি ফ্ল্যাগ বে বাথানে যাবে। চিন্তাটা মনে আসায় নিজের উপর বিরক্তি বোধ করল। মেলিসা বডম্যানকে আরেকবার বিপদে ফেলার মানে হয় না। তার চেয়ে শেষে সিদ্ধান্ত নিল আশেপাশে কোথাও একটা আশ্রয় খুঁজে নিয়ে ক্ষতের পরিচর্যা করবে। পারলে এগিয়ে যাবে। চোট দুটো এমন গুরুতর নয় যে ডাক্তারের কাছে যেতেই হবে। তা করলে শহরে ওকে হাতের মুঠোয় পেয়ে যাবে টেনিসন। হয়তো এ হামলার ব্যাপারে কিছুই জানে না সে, তবু ঝুঁকি নিতে রাজি নয় মর্গান। কোনো রকমে যদি একবার রেড রকে পৌঁছতে পারে, ওর নাগাল পাবে না টেনিসন। বিপজ্জনক ওই খনি শহরে আগ বাড়িয়ে ঝামেলা পাকাতে পারবে না সে। এখানকার মতো ক্ষমতা থাকবে না রেড রকে। তাছাড়া লুকিয়ে থাকার জন্যে শহরটা আদর্শ। স্পট দাবাতে এগোলো ঘোড়াটা। সামনে লসপল পাইনের বন। সারি সারি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে। বাতাস বন্ধ হয়ে গেছে। অস্বস্তি লাগছে ওর। গরুলার মালিককে চেনা জরুরি মনে হচ্ছে। কোনো একটা ব্যাপার কাটার মতো বিধে আছে মনের গভীরে। ভুলতে পারছে না। ক্ষত স্থানগুলো যন্ত্রণা করছে, বিশেষ করে উরুর চোটটা। অধৈর্য হয়ে পড়েছে মর্গান। অস্থির দৃষ্টিতে চারপাশ জরিপ করল। বন পেরিয়ে যেতে হবে। এদিকে আশ্রয় নেয়ার মতো জায়গা নেই, যেটা ওর জন্যে পুরোপুরি নিরাপদ হতে পারে। এগোতে চাইছে না শরীরটা। আসলে যে পথ ধরে এগোচ্ছে, আদতে কোনো টেইল নয় ওটা। পায়ের নিচে শুকনো পাতা মারানোর মচমচ শব্দ অস্বস্তিতে ফেলে দিয়েছে ঘোড়াটাকে। উঁচু কোনো শৃঙ্গে ওঠার চেষ্টা করা শরীরটার জন্যে এর চেয়ে সহজ কাজ। লস বলে সারি শেষে ঘন ঝোপ আর বোল্ডারে ছাওয়া একটা জায়গায় উপস্থিত হলো ওরা। সার বেঁধে পড়ে থাকা বোল্ডার পেরোনো সম্ভব নয়। ওগুলোর ফাঁক দিয়ে এগোনোর মতো কোনো পথও চোখে পড়ছে না। বিরক্তি গ্রাস করলো মর্গানের সারা শরীর। কপাল আর কাকে বলে। এত পথ আসার পর ফিরে যেতেও ইচ্ছে করছে না। বাধ্য হয়ে বোল্ডারের সারির পাশ ঘেঁষে এগোতে থাকলো। নাক ঝেড়ে অস্বস্তি প্রকাশ করলো ঘোড়াটা, কিন্তু পাত্তা দিল না মর্গান। অবচেতন মনে ক্ষীণ আশা শিগগিরই একটা আশ্রয় খুঁজে পাবে। কিন্তু এদিকে আরো ঘন হয়েছে বোল্ডারের সারি। পেছনে ক্যাকটাস হিলও এগিয়ে এসেছে। এর মধ্যে মাথা গোজার ঠাঁই কোথায়? মিনিট 10 পর সংকীর্ণ একটা পথ দেখা গেল। বড়জোর একজন ঘোড়সওয়ার পার হতে পারবে। কোনো দ্বিধা ছাড়াই এগুলো। রুক্ষ প্রান্তর ধরে ধীর গতিতে চলছে ঘোড়াটা। খানিক বাদে মর্গান লক্ষ্য করল বোল্ডারের সংখ্যা কমতে শুরু করেছে। পায়ের তলায় গ্রানিটের তৈরি পাথুরে জমি। সামনের পাহাড় সারি দ্বিধান্বিত করে তুলেছে ওকে। মনে আশঙ্কা, শেষ পর্যন্ত হয়তো কোনো আশ্রয় খুঁজে পাবে না। এদিকে ক্লান্তির চরমে পৌঁছে গেছে। তেষ্টা পাওয়ায় স্যাডলের উপর পড়ে থাকা ক্যান্টিন তুলে 2 ঢোক পান করল।
কিছুটা স্বস্তির বোধ করছে। ঘোড়াটা দ্রুত এগোচ্ছে এখন, সম্ভবত পানির কোনো উৎসের কাছাকাছি এসে পড়েছে। ঠিক সামনেই ক্যাকটাস হিলের একটা শৈল শ্রেণী। আশপাশে ওটোর হোল বা ঝর্ণা থাকা বিচিত্র নয়। শেষ পর্যন্ত ওর ধারণাই সত্যি হলো। কিভাবে ওখানে পৌঁছলো ঠিক বলতে পারবে না, কারণ শেষ দিকে ক্ষতের যন্ত্রণা আর ক্লান্তি এতটাই চরমে পৌঁছেছিল যে হাল ছেড়ে দিয়েছিল মর্গান। অবশ্য ঘোড়াটার উপর বরাবরই আস্থা আছে ওর। মাইল খানেক দূর থেকেও পানির গন্ধ পায় এ প্রাণীটি। হয়তো একসময় বুনো ছিল বলেই। স্যাডল ছাড়তে কসরত করতে হলো ওকে। আসন্ন বিপদ বা ঠিক কোথায় আছে এ নিয়ে ভাবছে না। অবসন্ন দেহে চলে এলো কয়েক ফুট চওড়া স্বচ্ছ পানির প্রবাহের কাছে। হাঁটার সময় খেয়াল করলো ডান উরুতে জোর পাচ্ছে না। প্রথমে প্রাণ ভরে পান করলো, তারপর নিজের শুশ্রূষার দিকে মনোযোগ দিল। কোমরের খাপ থেকে বাউলি ছুরি বের করে উরুর কাছে কেটে ফেললো প্যান্ট। দগদগে ঘাড় মতো দেখাচ্ছে ক্ষতটা। দেখেই বোঝা যাচ্ছে ভেতরে রয়ে গেছে বুলেট। আর পর্যন্ত অবশ্য পৌঁছায়নি। সবার আগে সীসাটা বের করা দরকার। কোনো কালেই ভীত প্রকৃতির লোক ছিল না জেমস মর্গান। বুনো এই দেশে টিকে থাকতে অনেক বিপদের মোকাবেলা করতে হয়েছে ওকে। দিতে হয়েছে অসীম ধৈর্য আর সহনশক্তির পরীক্ষা। নিজের শরীর থেকে বুলেট বের করতে পারবে না অনেকেই, কিন্তু সে পারবে। মানসিক ধৈর্যের দিক থেকে এটা কোনো ফাস্ট গানকে মোকাবেলা করার চেয়ে কোনো অংশে কম নয়। ছুরি দিয়ে খুঁচিয়ে সীসার টুকরোটা বের করার পর ক্লান্ত শরীরে কিছুক্ষণ পড়ে থাকলো মর্গান। তার কাজটা করার সময় প্রচণ্ড যন্ত্রণা ভোগ করেছে, কিন্তু মুখ থেকে টু শব্দও বেরোয়নি। হুইস্কি থাকলে ভালো হতো। অজ্ঞাতা পানি দিয়ে ক্ষতগুলো পরিষ্কার করলো। রক্তপাত বন্ধ হয়ে গিয়েছিল, আবার শুরু হয়েছে এখন। ব্যান্ডানা খুলে পানিতে ধুয়ে উরুর ক্ষতটা বাঁধল ও। চারপাশে নজর বুলালো। এরপর কাছেই পাওয়া গেল গাছটা। ফুলে ছাওয়া ইন্ডিয়ান ঔষধি ক্লিফ রোজ। এ ধরনের পরিবেশই গাছটার জন্য অনুকূল। রঙিন ফুল সমেত কয়েকটা ডাল ভেঙে পানির উৎসের কাছে ফিরে এলো ও। নিজের অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা নেই ওর, তবে আজ করছে ক্যাকটাস হিলের কোনো উপত্যকায় এসে পড়েছে। অবশ্য এ নিয়ে খুব একটা চিন্তা করছে না। এ মুহূর্তে ওর প্রয়োজন নিরাপদ কোনো জায়গায় পরিপূর্ণ বিশ্রাম, এবং অবশ্যই সবার আগে জখমের শুশ্রূষা। উরু থেকে ব্যান্ডানার পট্টি সরিয়ে ফের ক্ষতটা পরিষ্কার করলো মর্গান। ক্লিফ রোজের ফুল আর কচি পাতা পিষে তার রস লাগালো কাঁধের ক্ষতেও। ওটা অবশ্য তেমন মারাত্মক নয়। উত্তপ্ত সীসা আঁচড় কেটে যাওয়ার সময় একদলা মাংস তুলে নিয়ে গেছে। দুই জায়গায় ব্যান্ডেজ বেঁধে স্যাডলে চাপলো। সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পানির উৎস ধরে উপত্যকার আরো ভেতরে ঢুকে পড়বে। নিরাপদ একটা জায়গা খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে, যেখানে নিশ্চিন্তে কয়েকটা দিন কাটিয়ে দিতে পারবে। অনিচ্ছা সত্ত্বেও পানিতে পা রাখলো ঘোড়াটা। গোড়ালি সমান উঁচু পানির প্রবাহ ভেঙে এগোতে শুরু করলো। পানির তলায় শক্ত মাটি থাকায় এগোতে অসুবিধে হচ্ছে না। এতক্ষণ যাওয়ার ট্র্যাক ফেলে এসেছিল, এখন আর তার নামগন্ধও থাকবে না, ভাবল মর্গান। কেউ অনুসরণ করলেও পানির কাছে এসে দিশেহারা হয়ে পড়বে। এলাকাটা পরিচিত এবং খুব ধুরন্ধর লোক হলে অবশ্য ভিন্ন কথা। ঠিকই ওর গন্তব্য আজ করে নেবে। উপত্যকার ঢালু জমির উপর দিয়ে নেমে এসেছে পানির স্রোত। দুপাশে প্রচুর ঘাস আর ঘন ঝোপের ছড়াছড়ি।
কয়েকটা সিডারও রয়েছে। ছোট একটা মেশার পাশ ঘেঁষে পূবে চলে এলো মর্গান। 3 দিক থেকে পাহাড়ে ঘেরা উপত্যকায় পৌঁছে যার পর নাই খুশি হলো ও। খোলা আকাশের নিচে এর চেয়ে চমৎকার আশ্রয় আর হতে পারে না। যেন খুব ছোট একটা বক্স ক্যানিয়ন। প্রবেশপথের উল্টো দিকে ক্লিপের গা বেয়ে নেমে গেছে পানির স্রোত। লসপন পাইনের বন থেকে অন্তত কয়েকশো ফুট উপরে আছে ধারণা করল। বোল্ডারের সারি পেরোনোর পর ধীরে ধীরে উপরে উঠে এসেছে। ক্লান্তির কারণে খেয়াল করেনি। শুকনো জনিপার ঝোপের কাছে এসে স্যাডল ছাড়ল। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে। বেশ কিছুক্ষণ মাটির উপর পড়ে থেকে শক্তি সঞ্চয় করল। উড়ুয়ার কাঁধের ক্ষতে নতুন পট্টি বেঁধে শুয়ে পড়ল কিছুক্ষণ পর। বুকের উপর আড়াআড়িভাবে রেখেছে রাইফেলটা। সূর্যের আঁচ থেকে রক্ষা পেতে মুখের উপর হ্যাট চাপিয়ে দিয়েছে। চেষ্টা করতে হলো না, এমনিতেই ঘুমিয়ে পড়ল। টানা 7 ঘন্টা ঘুমালো। প্রচণ্ড জ্বরে ঘুমের ঘোরে প্রলাপ বকেছে। জেগে উঠে প্রথমে বুঝতে পারল না ঠিক কোথায় আছে। ঘামে চট করছে সারা শরীর। চোখ বুজে পড়ে থাকলো কিছুক্ষণ, তারপর খিদে অনুভূত হতে উঠে বসল। স্যাডল ব্যাগ থেকে শুকনো মাংসের জার্কি আর সেদ্ধ সিম বের করে খাওয়া সেরে নিল। পেট ভরে পানি খেলো। এরপর এ জিনিসটার কমতি নেই। শুয়ে পড়ে তারা জলা আকাশের দিকে তাকালো মর্গান। সারাদিনের ঘটনাগুলো মনে পড়ল। মেলিসা বডম্যান, আলফ্রেড টেনিসন, অচেনা আত্মতায়ী। হিসেব মিলছে না। কোথাও একটা অসঙ্গতি থেকে যাচ্ছে। সরাসরি শত্রুতা ঘোষণা করেননি টেনিসন, আবার খুব সৌজন্যমূলক আচরণ করেছে তাও বলা যায় না। এক ধরনের চ্যালেঞ্জ প্রকাশ করেছে সে। এর মানে কি? লোকটার উদ্যত আচরণের প্রভাব মেলিসা বডম্যানের ব্যক্তিগত জীবনেও পড়েছে। মেয়েটিকে নিজের সম্পদ বলে দাবি করেছে সে। এতটা সাহস দেখায় কি করে? অচেনা ওই আত্মতায়ী কিভাবে জানলো তৃণভূমিতে যাবে মর্গান? কে সে? হতে পারে টেনিসনের ভাড়া করা লোক, কিংবা না, কোনো কিছুই পরিষ্কার নয়। লোকটার পরিচয় জানতে পারলে হয়তো কিছুটা দিশা পাবে। মেলিসার ব্যাপারে আগ্রহ দেখানো ঠিক হয়নি, তাহলে এত কিছু ঘটতো না। হয়তো আগামীকালই রেড রকে পৌঁছে যেত ও। অথচ এখন আহত তো হয়েছেই, অনেক ব্যাপারেই অনিশ্চয়তায় ভুগছে। আরও ঝামেলা পোহাতে হবে কি না খোদা মালুম। ফের ঘুমিয়ে পড়ল মর্গান। ঘুম ভাঙল পরদিন সকালে। টের পেল মুখ দিয়ে অনবরত ওর পাঁজরে গুঁতো মারছে শরীরটা। মেরুদণ্ডে শিরশিরে অনুভূতি হলো ওর। ঝট করে উঠে বসে চারপাশে তাকালো। কোথাও কেউ নেই। শ্রবণ শক্তিকে পুরো স্বাধীনতা দিতে ঘোড়ার পানি ঠেলে চলার শব্দ কানে এলো। চকিতে রাইফেল তুলে নিল ও। লিভার টেনে উপত্যকার প্রবেশপথে নিশানা করল। বেডরোল ছেড়ে চলে এলো জুনিফার ঝোপের আড়ালে। ওপাশে চলে গেছে ঘোড়াটা। নিজ দায়িত্ব ঠিকভাবে পালন করেছে। এগিয়ে এগিয়ে আসছে ওরা, একাধিক লোক। শব্দ শুনে বুঝতে পারল মর্গান। কারা ওরা? আপাতত পরিচয় জানার উপায় নেই। হয়তো কোনো বাথানের নিরীহ পাঞ্চার, কিন্তু কুগাইছে ওর মন। আশপাশে মাইলখানেকের মধ্যে কোনো বাথান চোখে পড়েনি। তাছাড়া এত উঁচুতে পাঞ্চারদের কোনো কাজ থাকার কথা নয়। অবচেতন মনের সতর্ক সংকেত অগ্রাহ্য করতে পারছে না মর্গান। কারণ ওই জিনিসটি এর আগে বহুবার সমূহ বিপদ থেকে উদ্ধার পেতে সাহায্য করেছে ওকে। 3.
পানি ডিঙানোর আওয়াজ জোরালো হচ্ছে ক্রমশ। অনর পড়ে আছে জেমস মর্গান। ভাবছে কজন হতে পারে। নিজের অবস্থান যাচাই করল। সন্তোষজনক। উপত্যকায় ঢোকার পর প্রথমে ঘাসের উপর পড়ে থাকা বেডরোল আর ক্যান্টিন চোখে পড়বে ওদের। কাছেই নিজ আহারে ব্যস্ত শরীরটা। অস্বাভাবিক কিছু নেই। সুন্দর বেডরোল প্রমাণ করে না এর মালিক হামলার আশঙ্কায় তৈরি হয়ে অপেক্ষা করছে আশপাশে। একেবারে নিশ্চিন্ত হওয়ার জন্যে অবশ্য বেডরোলের পাশে রাইফেলটা রেখে আসা যায়, কিন্তু খুব বেশি ঝুঁকি নেওয়া হয়ে যাবে। নাজুক অবস্থায় নিজের প্রাণ নিয়ে খেলতে পছন্দ করে না মর্গান। কেউই পছন্দ করবে না। কত দূরে আছে ওরা? শব্দ শুনে আঁচ করার চেষ্টা করলো। নীরব হয়ে আছে সারা উপত্যকা। মৃদু বাতাস, পানি গড়ানোর শব্দ ছাপিয়েও শরীরটার ঘাস টানার আওয়াজ পাচ্ছে। কিন্তু এসব স্বাভাবিক। একবার মনে হলো অন্য একটা ঘোড়ার নাক টানার শব্দ পেয়েছে, কিন্তু নিশ্চিত হতে পারল না। প্রতিপক্ষ বোধহয় থেমে পড়েছে। মর্গানের ইচ্ছে করছে সামনে উপস্থিত হয়ে চমকে দেয় লোকগুলোকে, কিন্তু সন্দেহটা নিরসন করা দরকার আগে। হয়তো সত্যিই কোনো বাথানের পাঞ্চার ওরা, এবং ঘটনার চক্রে এখানে আসছে। ঘুম ভাঙার পর এই প্রথম শরীর আর ক্ষতগুলোর দিকে নজর দেওয়ার প্রয়াস পেল। এতক্ষণ অনায়াসে ডান বাহু নাড়াচাড়া করেছে, এ মুহূর্তে রাইফেল ধরে আছে, অথচ ভুলেই গিয়েছিল কাঁধে একটা ক্ষত আছে। বাম হাতে রাইফেল হস্তান্তর করল। তারপর ধীরে ধীরে নাড়ল ডান হাত বিভিন্ন দিকে। ব্যথা পাচ্ছে না তেমন। একদিনেই ভালো কাজ দেখিয়েছে ক্লিফ রোজ। উড়োর দিকে নজর দিল এবার। ঠিকমতো নড়াচড়া করতে না পারলেও হাঁটতে কিংবা ধীরে দৌড়াতেও পারবে যদি ছোট ছোট পদক্ষেপ ফেলে। বেডরোল থেকে জুনিপার ঝোপ 10 গজ দূরত্ব অনায়াসে হেঁটে এসেছে, টেরই পায়নি। অবশ্য অতিরিক্ত উত্তেজনার কারণেও তা হতে পারে। ঘোড়া ছেড়ে পায়ে হেঁটে এগিয়ে আসছে লোকগুলো। এজন্যেই কোনো সাড়া নেই, ভাবল মর্গান। এলাকাটা বোধ হয় পরিচিত ওদের, তাই নিশ্চিন্তে অনুসরণ করতে পেরেছে ওকে, এবং খুব সম্ভব এ জায়গার কথাও জানে। চমকে দিয়ে বাড়তি সুবিধা পাবে জানলেও ওদেরকে খাটো করে দেখছে না মর্গান, বরং যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। সংখ্যা নিয়ে খানিকটা ভাবনা অবশ্য রয়ে গেছে। একা কজনকে সামাল দেবে? কিন্তু এও ঠিক কোণঠাসা হয়ে পড়েছে সে। দেয়ালে ফিট থেকে গেলেও কাউকে ছেড়ে কথা বলার মানুষ নয় মর্গান। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। অন্তত দু একজনকে সাথে না নিয়ে মরবে না। প্রতিজ্ঞায় দীর্ঘ হলো ওর চোয়ালের বেশি। দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। চকিতে একটা সম্ভাবনা মাথায় আসতে সামনের পাহাড়ের চূড়ার দিকে তাকালো। কেউ ঘাপটি মেরে আছে কিনা বোঝা যাচ্ছে না। ফেলে আসা পথ স্মরণ করার চেষ্টা করলো। পাহাড়ে ওঠার কোনো পথ কি দেখেছে? ওহো, চোখে পড়েনি। তবে অন্য কোনো পথে হয়তো ওঠা সম্ভব। সেক্ষেত্রে সময় একটা সমস্যা। তবু নিজেকে বোঝালো মর্গান, একটি চোখ সবসময় পাহাড়ের উপর রেখো। উপত্যকার প্রবেশ পথ দিয়ে ঢুকবে ওরা, খোলা জায়গায় থাকবে। এ অবস্থায় ওকে কাবু করা সহজ হবে না। পাহাড়ের গায়ে অবস্থান নিতে না পারলে ওর জয়ের সম্ভাবনাই বেশি, যদি না শত্রুপক্ষ সংখ্যায় খুব বেশি হয়। অজ্ঞাতা অপেক্ষা। ঠিক 5 মিনিট পর একসঙ্গে উপত্যকায় ঢুকে পড়ল দুজন। লম্বা তাগড়া শরীর ওদের, তোমরা কাপড় পরনে, হাতের রাইফেল বাগিয়ে ধরে আছে।
চেনার চেষ্টা করলো মর্গান। হ্যাটের কার্নিশের ছায়ায় ঢেকে আছে কপাল আর চোখ। তাছাড়া রয়েছে খোঁচা খোঁচা দাড়ি। শূন্য বেডরোল থেকে জুনিপার ঝোপ হয়ে ওর উপর স্থির হলো প্রথম জনের দৃষ্টি। মুহূর্তের জন্যে থমকে গেল। শূন্য বেডরোল থেকে জুনিপার ঝোপ হয়ে ওর উপর স্থির হলো প্রথম জনের দৃষ্টি। মুহূর্তের জন্যে থমকে গেল, কিন্তু পরক্ষণে হাতের পেশিগুলো শক্ত হয়ে উঠল। গুলি করতে যাচ্ছে। যেটুকু সন্দেহ ছিল তাও এক লহমায় দূর হয়ে গেল। সম্ভাষণ দূরে থাক, একটা শব্দ উচ্চারণ করেনি ওরা। নিশ্চিত জানে কি করতে যাচ্ছে। কারো ক্যাম্পে প্রবেশ করতে হলে সাড়া দিয়ে অনুমতি নিতে হয়। এটাই পশ্চিমের রীতি। তা করেনি ওরা। সুতরাং ওই বা দ্বিধা করবে কেন? টিকে থাকার প্রশ্ন এখানে। ন্যায় অন্যায়ের কোনো ব্যাপার নেই। সামনের লোকটাকে গুলি করে অন্যজনের দিকে মনোযোগ দিল মর্গান। সব মিলিয়ে 4টা গুলি খরচ হলো। বেস্তিসার সাথে পড়ে থাকা লাশ দুটো দেখল মর্গান। তামাকার কাগজ বের করে সিগারেট রোল করার সময় মনোযোগ দিয়ে গুলির শব্দের প্রতিধ্বনি শুনল। আপাতত প্রথম পর্যায়ের লড়াইয়ে জয়ী হয়েছে। সম্ভবত আরও লোক আছে। এবার নতুন ফন্দি আটবে ওরা। এ দুজনের মতো উপত্যকায় ঢুকে বেঘুরে প্রাণ হারানোর ঝুঁকি নেবে না। সুতরাং খানিকটা সময় পাওয়া গেল। ধূমপান শেষে ক্ষতের পরিচর্যা করল। হাত মুখ ধুয়ে এরপর খাওয়া সেরে নিল। আরও লোক আছে, একটু পরই নিশ্চিত হয়ে গেল মর্গান। মাঝে মধ্যে সাড়া পাওয়া যাচ্ছে। এবার বোধহয় সামনের পাহাড় থেকে হামলার চেষ্টা করবে, কিংবা একবারে সহজ কাজটি করতে পারে। উপত্যকা থেকে অবরোধ করে রাখলেই হলো। একসময় ওকে বেরিয়ে যেতেই হবে। পানির ঘাটতি নেই, কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে খাবার। সাথে যে পরিমাণ খাবার আছে, খুব বেশি হলে 4-5 দিন চলবে। এরপর অনিশ্চয়তার মধ্যে থাকা জেমস মর্গানের দারুণ অপছন্দ। বরাবরই সময় থাকতে প্রতিরোধের ব্যবস্থা নেয়ও। এবারও তাই করবে। নির্দিষ্ট কোনো পরিকল্পনা করেনি এখনো, তবে এ নিয়ে খুব একটা ভাবছেও না। বরং সময়ে মাথা থেকে কোনো একটা উপায় বেরিয়ে আসবে, এ আত্মবিশ্বাস আছে ওর। ঘাড়ের উপর শরীরের ওই অংশটার উপর মর্গানের আস্থা সবচেয়ে বেশি। প্রখর বুদ্ধি, দূরদৃষ্টি আর বিচক্ষণতার জন্যই এখনো বেঁচে আছে ও। সহসা খুরের শব্দ শোনা যেতে সচকিত হলো মর্গান। বাস দেখা গেল ওর প্রশস্ত কপালে। প্রতিপক্ষের কৌশল বোঝার চেষ্টা করছে। 6 শুটার নিয়ে অপেক্ষায় থাকলো। কাছাকাছি দূরত্বের রাইফেলের চেয়ে ওগুলোই কাজ দেয় বেশি। সহজে নাড়াচাড়া করা যায়। জরুরি মুহূর্তে নিশানা না করলেও চলে। তাছাড়া লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনাও কম। একটু পর নিশ্চিত হলো মর্গান। একসঙ্গে ঘোড়া ছুটিয়ে ঢোকার চেষ্টা করবে ওরা। ইন্ডিয়ান কৌশল। শুরুতে 2-1 জন ঘায়েল হলেও ঠিকই সফল হবে বাকিরা। আপন মনে হাসল। বিদ্রুপের ভঙ্গিতে বেঁকে গেল ঠোঁটের কোণ। চমক অপেক্ষা করছে ওদের জন্যে। ইন্ডিয়ান এই কৌশলটির সাফল্য নির্ভর করে পক্ষকে ভরকে দিয়ে তার সুযোগ নেয়ার উপর। কিন্তু এটি কোনো কাজে আসবে না, যেহেতু তৈরি আছে মর্গান। বাড়তি পিস্তলটা লোড করে পাশে রেখেছ। রাইফেল তো আছেই। দুহাতে উদ্যত 2 পিস্তল নিয়ে অপেক্ষায় থাকলো। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। আচমকা তীর বেগে ঘোড়া ছুটিয়ে উপত্যকায় প্রবেশ করলো 3 অশ্বারূঢ়। পানি ডিঙিয়ে আসছে ওরা। খুরের দাপটে এমন ভাবে পানি ছিটকে পড়ছে যেন 3টে দামাল ছেলে হুটোপুটি খাচ্ছে। সমানে গুলি করছে ওরা।
সবার সামনে তাগড়া একটা কালো মাস্টাং। ওটার আরোহীকে প্রথমে গুলি করলো মর্গান। পেছন দিকে ছিটকে পড়ল সে। ঝুপ করে পানিতে আছড়ে পড়ল লাশটা। পেছনের ঘোড়াগুলো মারিয়ে গেল তার দেহ। আর মাস্টাংটা তখনও ছুটছে। বাম হাতের পিস্তল দিয়ে দ্বিতীয় লোকটাকে পরপর দুটো গুলি করল। রাইফেল তুলে নিশানা করছিল লোকটা। মুহূর্তে স্যাডল শূন্য হলো। তার পাঠানো গুলি মর্গানের 5 হাত দূর দিয়ে চলে গেল। অবস্থা বেগতিক দেখে চলার উপর গতিপথ বদল করার প্রয়াস পেল শেষজন। ফিরে যাওয়ার ইচ্ছে। আরোহীর আচানক প্রয়াসে তাল সামলাতে পারল না ঘোড়াটা। হুড়মুড় করে পড়ে গেল ঘাসের উপর। বিপদ দেখে আগেই লাফ দিয়েছে লোকটা। মাটিতে পড়ার সাথে সাথে হোঁচট খেল। কোনো রকমে উঠে দাঁড়িয়ে ঝেড়ে দৌড় লাগালো ফিরতি পথে। পিস্তলের নল দিয়ে ব্যাটার শির দ্বারা অনুসরণ করলো সেকেন্ড খানেক। শেষে মত বদলে পিস্তল নামিয়ে ফেলল। পলায়ন পর কোনো শত্রুকে পেছন থেকে গুলি করা ওর ধাতে নেই। যদিও জানে এ লোকটি হয়তো সুযোগ পেলে ঠিক এভাবেই ওকে খুন করতে দ্বিধা করতো না। সন্তুষ্ট চিত্রে পরিস্থিতি আর ভবিষ্যৎ চিন্তা করল মর্গান। প্রতিপক্ষকে ভালো একটা নাড়া দেয়া গেছে। ওকে স্বীকার করা যে সহজ হবে না, হাড়ে হাড়ে টের পেয়েছে লোকগুলো। এখন থেকে বুঝে শুনে এগোবে। আগে নিশ্চিত হতে চাইবে। পতঙ্গের মতো আগুনে ঝাঁপ দেওয়ার মতো বোকামি আর করবে না। নিজেকে ওদের জায়গায় কল্পনা করল মর্গান। এ অবস্থায় কি করত? উপত্যকা অবরোধ করে অপেক্ষায় থাকত? নিবিষ্ট মনে কিছুক্ষণ ভাবল ও। শেষে সাফল্যের সম্ভাবনা বিচার করে মন স্থির করল। ঝুঁকিপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছে। যা করতে চাইছে সম্ভব কিনা জানে না, তবে এছাড়া উপায়ও নেই। নিচু সুরে শীষ বাজালো। ঘাস খাচ্ছিল শরীরটা। প্রভুর সাড়া পেয়ে কান খাড়া করলো প্রথমে, তারপর কাছে চলে এলো। ল্যাশো খুলে কোমরের সাথে এক প্রান্ত বাঁধল মর্গান। স্যাডলের উপর আড়াআড়িভাবে বাঁধল অপর প্রান্ত। জড়িয়ে ধরে আদর করলো ঘোড়াটাকে। তারপর পেছনে ক্লিফের কাছে চলে এলো। পানির উৎসটি 2 ভাগ হয়ে গেছে এখানে। শুভ জলরাশি ক্লিফের খাড়া গা বেয়ে নেমে গেছে কয়েকশো ফুট। ওটা বেয়ে নেমে যেতে হবে ওকে। ঝুঁকি আছে, কিন্তু উপত্যকায় অবরুদ্ধ হয়ে থাকার চেয়ে ঢের ভালো। প্রতিপক্ষের 4 জন প্রাণ হারিয়েছে ওর কারণে। আর এরা যদি আলফ্রেড টেনিসনের লোক হয় তো 5 জন। একবার নাগালের মধ্যে ওকে পেলে শকুনের মতো খুব লেখাবে। উপত্যকায় থাকলে সে পথ সুগম করাই হবে। তার চেয়ে ঝুঁকিটা নেয়াই বুদ্ধিমানের কাজ হবে। আধাআধি সম্ভাবনা আছে। ওর ভাগ্য সুপ্রসন্ন বলতে হবে। উপত্যকা থেকে চলে যায়নি মৃত লোকগুলোর ঘোড়া। ওগুলোর স্যাডল থেকে ল্যাশও সংগ্রহ করেছে। 4টে মিলে 100 ফুটের মতো দাঁড়িয়েছে। অতটুকু পথ নামতে পারলে পরেরটুকু নিয়ে ভাববে। আপাতত শত্রুপক্ষের চোখের আড়ালে থাকতে পারলেই হলো। শরীরটার ভবিষ্যৎ নিয়ে খুব একটা ভাবছে না মর্গান। দুর্গম বৈরী এদেশে বাহন ও বিশ্বস্ত প্রাণী হিসেবে ঘোড়া অপরিহার্য। অহেতুক ঘোড়ার প্রাণ হরণ করে না কেউ, সে যত বর্বরই হোক। খুব জোর ঘোড়াটাকে দখল করতে পারে। দাঁড়িয়ে থাক বাছা, চাপা স্বরে ঘোড়াটাকে আদেশ করলো মর্গান। স্যাডল ব্যাগ থেকে একটা অতিরিক্ত শার্ট বের করে রাইফেল বেঁধে গলায় ঝুলিয়ে দিল। কোমরের উপর আড়াআড়ি বাঁধল স্যাডল ব্যাগটা। লাশো ধরে নামতে শুরু করলো এবার। ক্লিফের দেয়াল বরাবর ঝুলিয়ে দিয়েছে লাশো।
নিচে একেবারে তলায় চলে গেল ওর দৃষ্টি। বোল্ডার আর বুনো ঝোপে ভরা রুক্ষ জায়গা। বোঝা যাচ্ছে এটা একটা গভীর ক্যানিয়ন। তৃণভূমি থেকে বেশ নিচুতে। ক্লিফের গা বেয়ে নেমে যাওয়া পানি জমা হয়েছে এক প্রান্তে, তারপর তীব্র স্রোতের আকারে উত্তরে চলে গেছে। সূর্যের আলো ঠিকমতো পৌঁছতে পারেনি বলে ঘোলাটে দেখাচ্ছে পানির স্রোত। কিছুক্ষণের মধ্যে ঘাম আর ক্লিফের গা থেকে ছলকে পড়া পানিতে ভিজে গেল ওর শরীর। যতটা কঠিন হবে ভেবেছিল তার চেয়ে সহজেই নামতে পারছে। কাঁধের ক্ষতটা না থাকলে দ্রুত নামতে পারত। এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও মাঝে মধ্যেই ডান কাঁধে টান পড়ছে। দুটো ক্ষতেই যন্ত্রণা শুরু হয়েছে। ব্যান্ডেজ ভিজে থাকায় বুঝতে পারছে না রক্তপাত হচ্ছে কিনা। শরীরটার উপর দিয়ে যাচ্ছে সব ধকল। ওর ওজনের পুরোটাই সামলাতে হচ্ছে। কিন্তু এক চুল নড়বে না ঘোড়াটা, জানে ও। পানির চোট থেকে কিছুটা ডানে সরে আড়াআড়ি নামতে শুরু করলো মর্গান। খানিক নিচে চাতালের মতো গ্রানিটের চাঙর চোখে পড়তে ওখানে নেমে বিশ্রাম নেয়ার কথা ভাবল। ওই 20 ফুট নামতে অনেক সময় লাগলো। ক্লান্তি আর দুর্বলতার কারণে গতি কমে গেছে। চাতালে বসে অনেকক্ষণ বিশ্রাম নিল মর্গান। ভালো করে জরিপ করল ক্লিফের নেমে যাওয়া শরীর। আশায় আছে কোনো ফাটল বা সংকীর্ণ পথের সন্ধান পাবে, যেটা ধরে সামনের লসপোল পাইনের উপত্যকায় যেতে পারবে। তাহলে ক্যানিয়ন অবধি নামতে হবে না। অতিরিক্ত কষ্ট থেকে ঘোড়াটাকে মুক্তি দেয়া যাবে। উপরন্তু ল্যাশও শেষ হয়ে যাওয়ার পর অমানসিক পরিশ্রমও করতে হবে না ওকে। হাত পা ব্যবহার করে ক্লিপের গা বেয়ে নামতে হবে ভাবতেই শরীর ঠান্ডা হয়ে আসছে। ভাগ্যদেবী সহায় হলো মর্গানের উপর। ফুট বিশেক নামার পর সরু উপত্যকাটা চোখে পড়ল। বুনো জুনিপার আর ক্লিফ রোজে ভরাট হয়ে আছে। উপত্যকার অন্য প্রান্তে কি আছে না ভেবেই শক্ত মাটিতে পা রাখলো। কোমর থেকে ল্যাশর বাঁধন খুলে ঝুলিয়ে দিল। লম্বা বিশ্রামের পর ক্লিপ রোজ আর ক্যান্টিনের পানি দিয়ে ক্ষতের পরিচর্যা করল। ঘন জুনিপার ঝোপ ঠেলে এগোলো। পায়ের তলায় ঢালু পাথরে পথ, পা হড়কে গেলে বিপদ হতে পারে। র্যাটলের ভয় চিন্তিত করলো ওকে। এরকম পরিবেশে ওগুলো দেখা না পেলে অবাকই হবে। হাতে বাউই ছুরি তুলে নিয়েছে, প্রয়োজনে যাতে ব্যবহার করতে পারে। গুলি করে প্রতিপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে এত কষ্ট মাটি হয়ে যাবে। একটু পর ওর ধারণায় সত্যি হলো। দুহাত দূরে একসাথে দেখতে পেল দুটো র্যাটলকে। পনা না তুললেও ওর দিকেই মনোযোগ ব্যাটাদের। ঠায় দাঁড়িয়ে থাকলো মর্গান, ছুরি নিয়ে প্রস্তুত। আরেকটু এগোলে প্রথমটাকে আঘাত করবে, দরকার হলে চোখের পলকে ড্র করবে। তেমন কিছুর প্রয়োজন অবশ্য পড়ল না। পথ থেকে সরে গেল সাপ দুটো। খানিক অপেক্ষার পর এগোলো সতর্ক। র্যাটল হচ্ছে কয়টের মতো, বিন্দুমাত্র বিশ্বাস নেই। হয়তো কোনো ঝোপের ফাঁকে ওত পেতে আছে, কাছে গেলে সবল মারবে। পিস্তল হাতে জায়গাটা পেরিয়ে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলল মর্গান। সামনে ঢালু হয়ে নেমে গেছে পাহাড়ি টেইল। হাঁটতে শুরু করলো। ভাবছে বামে গেলে গতকালের মতো উপত্যকায় পৌঁছানোর পথটা হয়তো পেয়ে যাবে। প্রথম যেখানে নালাটা খুঁজে পেয়েছিল, ঘন্টাখানেক পর ঘুরে ফিরে সেখানে এসে উপস্থিত হলো। অনেক হাঁটায় ক্লান্তি লাগছে। বিশ্রাম নেয়ার ফাঁকে খুঁটিয়ে দেখে নিল চারপাশ। যখন নিশ্চিত হলো আশপাশে কেউ নেই, নালার কাছে চলে এসে পানি পান করে ক্যান্টিন ভরে নিল। চোখ ঠেলে এগোতে শুরু করলো। এরপর হয়তো উপত্যকা অবরোধ করে রেখেছে প্রতিপক্ষ,
কিংবা শিকার পালিয়েছে দেখে ফিরে আসছে এখন। তেমন হলে দেখা হয়ে যেতে পারে ওর সাথে। চোখ কান খোলা রেখে এগোচ্ছে মর্গান, সজাগ এবং তৈরি। দূর থেকে কথাবার্তার শব্দ শুনতে পেয়ে দ্বিগুণ সতর্ক হয়ে এগোলো এবার। সামনে এক বয়স্ক সিডারের গোড়ায় অ্যাসপেনের ঝাড়। ঘুরে ওঠার পেছনে চলে এলো মর্গান। খোলা জায়গায় চোখ পড়তে উপত্যকার দিকে মুখ করে বসে থাকা লোকগুলোকে দেখতে পেল। 5 জন কফি তৈরি করে নিশ্চিন্তে গলাৎকরণ করছে। তাজা কফির সুবাসে তীব্র তেষ্টা পেল ওর। সমহিতের মতো তাকিয়ে থাকলো আগুনের উপর বসানো কেতলির দিকে। ইচ্ছে করছে ছুটে গিয়ে সামিল হয় ওদের সাথে, গল্প করতে করতে কফি পান করে। মনে পড়ল আগের দিন ফ্ল্যাগ বি বাথানে ক্লিভ অ্যালেনের তৈরি সুস্বাদু কফি পান করার পর লালচে ওই জিনিস আর পেটে পড়েনি। কফির গুঁড়ো এবং কেতলি সাথে ছিল, কিন্তু আগুন জ্বালালে উৎসুক কারো দৃষ্টি আকর্ষণ করা হবে ভেবে তৈরি করেনি। আর কতক্ষণ অপেক্ষা করব? বিরক্তির সাথে বলল এক তরুণ। আমার ধারণা মহা আরামে ঘুমাচ্ছে শালা, আর এদিকে আমরা। যাচ্ছ না কেন? বাধা দিল পাশের জন, কণ্ঠে শ্লেষ। তোমাকে আটকাবে না কেউ, উইলি। কাজটা সারতে পারলে $500 তো পাচ্ছই। তাহলে পুরস্কারও ঘোষণা করা হয়েছে? এত দূর থেকেও মর্গান দেখতে পেল রক্ত সরে গেছে তরুণের মুখ থেকে। তবে বেশ দ্রুত নিজেকে সামলে নিল সে। তোমরা সাহায্য করলে ঠিকই পারবো। আত্মবিশ্বাসের চেয়ে বরং জেদি প্রকাশ পেল তরুণের কণ্ঠে। ভালো করেই জানো একা আমার পক্ষে ওকে সামলানো সম্ভব নয়। একবার তো পালিয়ে এসেছ, সাথে আরো দুজন ছিল তখন। লোকটা একটা পিশাচ, এবার আতঙ্কিত গলায় বলল উইলি। ম্যাট আর পিটকে নিমেষে খুন করে ফেলল। এত দ্রুত কাউকে গুলি করতে দেখিনি আমি। এ লোক বিখ্যাত কেউ না হলে কান কেটে ফেলব। চুপ করে থাকো উইলি, চাপা স্বরে ধমকে উঠল আরেকজন। 5 হাত দূরে জুনিপার ঝোপের পাশে বসে আছে লোকটা। রাইফেলের চেম্বার পরিষ্কার করছে। ঠোঁটে চুরুট, চোখ তুলেও তাকায়নি সে। কিন্তু চুপসে গেল তরুণ। মিনমিন করে কি যেন বলে কেতলির দিকে এগোলো। মোক্ষম সময়, ভাবল জেমস মর্গান। কফি পান করার লোভ সামলাতে পারছে না। এটা অবশ্য বাড়তি পাওনা। নিঃশব্দে সবার অগোচরে ঝোপ ছেড়ে বেরিয়ে এলো ও। দলটার কাছ থেকে 10 হাত দূরে এসে দাঁড়িয়েছে, হাতে উদ্যত 6 শুটার। জানে এখানে একটা ডিনামাইট ফাটাতে যাচ্ছে এবং 5 জনের প্রতিক্রিয়া হতে পারে 5 রকম। সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে দো আসলা ছোটখাটো লোকটি দূরে বসে এতক্ষণ নিষ্পেহ দৃষ্টিতে সঙ্গীতের বাদানুবাদ দেখছিল। উইলিও বিপজ্জনক। কিছু বুঝে ওঠার আগেই সে রিফ্লেক্সের বশে ড করতে পারে। ছোকরার কোমরে জোড়া পিস্তল, চকচকে বাট। নিয়মিত অনুশীলন করে বোধহয়, কিন্তু ধৈর্য কম। অসহিষ্ণু পদক্ষেপ আর অস্থিরতায় বোঝা যাচ্ছে এ জিনিসটা এখনো আত্মস্থ করতে পারেনি। পশ্চিমে টিকে থাকার জন্যে প্রথম শর্ত ওটাই। মর্নিং বয়েস, বোমা ফাটালো মর্গান, মৃদু হাসছে। শিকারীরা এখন শিকার বনে গেছে। 5 জনের বিরুদ্ধে একা, এ অবস্থায় ও নিজেই ধরাশায়ী হয়ে যেতে পারে। আসার কথা প্রতিপক্ষকে চমকে দেওয়ার বাড়তি একটা সুবিধে পাবে। লোকগুলোর প্রতিক্রিয়া চুটিয়ে উপভোগ করছে মর্গান। রাইফেল পরিষ্কার করছিল চুরুটলা, এতটা চমকে গেছে যে ঠোঁট থেকে চুরুটটা পড়ে গেল। নিঃসার হয়ে গেছে দুহাত।
রাইফেল ধরে রাখলো শক্ত হাতে। কোঠর ছেড়ে বেরিয়ে আসছে উইলির চোখ জোড়া। বিশ্বাস করতে পারছে না ওর উপস্থিতি। দো আসলা লোকটা মর্গানের ধারণায় পাঁচজনের মধ্যে সবচেয়ে কঠিন মানুষ। শুধু চোখ তুলে তাকালো, শীতল কালো চোখে কিংবা মুখে কোনো অভিব্যক্তি নেই। মর্গান নিশ্চিত হলো সবার আগে সেই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এরপর চুরুটোলা। উইলির ব্যাপারটা বোঝা যাচ্ছে না এখন। একেবারে চুপসে গেছে যেন জমের সামনে উপস্থিত। বোকার মতো কিছু করো না কেউ, একটু পর বলল মর্গান। থেমে পরিস্থিতির গুরুত্ব বোঝার সময় দিল। ততক্ষণে অনেকটা সামলে নিয়েছে ওরা। উইলি, তোমার হোলস্টার গুলো খালি করো। দূরে অ্যাসপেন ঝোপের ভেতর ফেলবে খেলনা দুটো, যাতে কেউ লাভ দিয়েও নাগাল না পায়। হ্যাঁ, দারুণ দেখিয়েছ। তরুণ নির্দেশ তামিল করতে বলল। এবার চুরুটলার হাত আর কোমর খালি করো। ওর হাতে বরং চুরুটটা ধরিয়ে দাও। একে একে সবাইকে নিরস্ত্র করলো উইলি। কাজ শেষে ঠায় দাঁড়িয়ে থাকলো। বিপর্যস্ত অবস্থাটা নেই এখন, তবে ভয় লেগে রয়েছে চোখে। খানিকটা পিছিয়ে এলো মর্গান। আমার দিকে মুখ করে বসো সবাই, আলাদা হয়ে দুহাত দূরে দূরে। উইলি, এক মগ কফি দাও আমাকে। সবাই বসতে সন্তুষ্টির সাথে তাদেরকে দেখল, আর চোখে তাকালো উইলির দিকে। সময় নিয়ে মগে মগে কফি ঢালছে সে। ওর দিকে পিছন ফিরে পলকের জন্যে তরুণের দিকে তাকালো দো আসলা লোকটা। নির্বিকার মুখে মর্গানের দিকে ফিরল। এরপর উজ্জ্বল দেখা যাচ্ছে তার চোখের তারা। কি ঘুরতে যাচ্ছে বুঝে ফেলল মর্গান। কফির মগ হাতে ওর আর বন্ধুদের মাঝে এসে দাঁড়িয়েছে উইলি। সবাইকে না হলেও দুজনকে আড়াল করতে পেরেছে। কিছু বলতে গিয়েও চেপে গেল ও। চোখের কোণ দিয়ে দেখতে পেল ঘাড়ের কাছে চলে যাচ্ছে দো আসলার ডান হাত। লুকানো ছুরি বের করবে নিশ্চয়। চুরুটলা উঠে দাঁড়ানোর উপক্রম করেছে। হাতে ছোট্ট একটা ডেরিঞ্জার। কোত্থেকে বের করেছে আল্লাহ মালুম। আর গরম কফি ছুঁড়ে মারতে যাচ্ছে উইলি। দিশেহারা বোধ করল মর্গান। বুঝতে পারছে আবার কোণঠাসা হয়ে পড়েছে ও। শিকারি থেকে শিকার। 4 কিছু কিছু মুহূর্ত আছে যখন খুব কম সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়, তার উপর বাঁচা মরা নির্ভর করে। এ ধরনের মুহূর্তের সাথে পরিচিত জেমস মর্গান। অবচেতন মন আর সহজাত প্রবৃত্তি সক্রিয় করল ওকে। পুরো ব্যাপারটা ঘটল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। কেউ কিছু বুঝে ওঠার আগেই নির্দ্বিধায় গুলি করল। ফলাফলের দিকে নজর দেওয়ার ফুরসত নেই। গুলি করার পরপরই ঝাঁপ দিয়েছে। পরন্ত অবস্থায় যখন উইলির শরীরের আড়াল থেকে ডান দিকে সরে এসেছে কেবল, ফের গুলি করল। নিশানা করার সুযোগ পেয়েছিল চুরুটলা। মর্গানের পাঠানো গুলি ওর কপাল ফুটো করল। গুলির ধাক্কায় দুহাত দূরে ছিটকে পড়ল শরীরটা। নিথর পড়ে থাকলো। শুয়ে থেকে অন্যদেরকে কাভার করলো মর্গান। ওর বাম হাতে চলে এসেছে অন্য 6 শুটারটা। দো আসলার চোখে কেবলই বিস্ময়। পিঠের উপর থেকে ছুরি সমেত হাত সরিয়ে আনলো সে। অন্যরা যেমন ছিল তেমনি আছে, যদিও ওদের চোখে বিস্ময়ের বদলে আতঙ্ক ভর করেছে এখন। উইলি, যে তাদেরকে সুযোগ করে দিয়েছিল, চিত হয়ে পড়ে আছে। বুলেটটা ওর বুকে বিঁধেছে। যন্ত্রণা কাতর মুখ, বাতাসের জন্য হ্যাঁসফ্যাঁস করছে। এক নজর দেখে মর্গান বুঝল খুব বেশি হলে কয়েক ঘন্টা টিকবে। হ্যাঁ, কফির মগ এখনো ওর হাতে ধরা। এবার ধীরে ধীরে ছেড়ে দিল মগটা। কাত হয়ে পড়ে যেতে যেটুকু কফি ছিল মাটিতে গড়িয়ে পড়ল। উঠে দাঁড়ালো মর্গান।
টের পেল এটুকুতেই ঘেমে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। সুস্থির হতে কিছুটা সময় লাগলো। তারপর তাকালো লোকগুলোর দিকে। ফ্যাকাশে তিনটা মুখ দেখে বিন্দুমাত্র করুণা হলো না ওর। জানে সুযোগ পেলে এখনই ওকে খুন করবে এদের যে কেউ। উপর হয়ে শুয়ে পড়ো সবাই, শীতল স্বরে নির্দেশ দিল। আরেকবার বলবো না। তুমি হলদে শেয়াল, দো আসলার উদ্দেশ্যে বলল। শোয়ার আগে ছুরিটা সামনের দিকে ছুঁড়ে দাও। মর্গানের নির্দেশ মতো দ্রুত উবু হলো লোকগুলো। হাত খালি করলো দো আসলা। কয়েক পা পেছনে সরে এলো ও। শেয়ালটার দিকে সরে এসো অন্যরা। হ্যাঁ, এবার হলুদ শেয়াল, তোমার হাত দুটো ওদের পিঠে তুলে দাও। তোমরাও ওর পিঠে হাত তুলে দাও। কেউ নড়েছ তো পাছায় গুলি করব। তোমরা জানো ওখানে একটা সীসা ঢুকলে কি হবে? একটা হপ্তা বসতে পারবে না। লোকগুলো ও নির্দেশ তামিল করতে চুরুটলার কাছে এলো মর্গান। ডেরেঞ্জারটা মুঠি থেকে খসিয়ে ক্রিকের দিকে ছুড়ে দিল। তারপর উইলির কাছে এলো। তরুণকে ভয়ে ছিটিয়ে যেতে দেখে হেসে মগটা তুলে নিল ও। কেতলির থেকে কফি ভরে ফিরে এলো আগের জায়গায়। কাছেই ছিল ওদের ঘোড়াগুলো। ল্যাশো সংগ্রহ করে সবচেয়ে কাছের লোকটার দিকে ছুড়ে দিল মর্গান। বাঁধো ওদের। আয়েশ করে কফিতে চুমুক দিল, আরো শক্ত করে। আলাদা তাগাদা দেওয়ার সময় আর চোখে পড়ে থাকা উইলির দিকে তাকালো। রক্তে সয়লাভ হয়ে গেছে ছেলেটার শরীরের উপরের অংশ। হা করে শ্বাস নিচ্ছে, কিন্তু বুক ফুটো হয়ে যাওয়ায় সব বাতাস আর রক্ত বেরিয়ে আসছে। নীল হয়ে গেছে মুখ। বেশি হলে আর কয়েক মিনিট টিকবে। কফি শেষ করলো মর্গান। মগ ছুঁড়ে ফেলে মুক্ত লোকটার দিকে এগোলো। ঘুরে দাঁড়াও, আদেশ করলো। লোকটার নির্দেশ তামিল করতে তার কানের পেছনে নামিয়ে আনলো পিস্তলের বাট। সশব্দে সঙ্গীদের পাশে আছড়ে পড়ল সে। দ্রুত অন্যদের সাথে তাকেও বাঁধল মর্গান। কাজ শেষে উইলির কাছে ফিরে এলো। দয়া করে মেরে ফেলো আমাকে। থেমে থেমে কথাগুলো উচ্চারণ করলো ছেলেটা, চোখে অনুনয়। এত কষ্ট? ধৈর্য ধরো, একটু পর তোমার আশা এমনিতেই পূরণ হবে। হকিন্স খুন করবে তোমাকে। এগোচ্ছিল মর্গান। ঝট করে ফিরল উইলির দিকে। তাতে তোমার লাভটা কি হচ্ছে শুনি? নিষ্প্রিয় ভাব দেখালেও মনে মনে চিতির পাতা হাতড়াচ্ছে। হকিন্সটা আবার কে? উত্তর দিল না উইলি। আসলে উত্তর দেওয়ার ক্ষমতাই হারিয়েছে। কিরিক ধরে এগুলো ইচ্ছে থাকলেও দ্রুত চলতে পারছে না। ক্লান্তি লাগছে, ধকল তো কম যায়নি। মন থেকে বিপদের আশঙ্কা তাড়াতে পারছে না। এ 5 জনের সাথে আরো লোক নেই তাকিয়ে বলবে। ভালোই এখান থেকে কেটে পড়তে পারলে খুশি হয় মর্গান। প্রশ্নটা ভাবাচ্ছে ওকে। হকিন্স লোকটা কে? উইলের গলায় এমন কিছু ছিল যে হেলাফেলা করতে পারছে না। নিজের ভাগ্যকে অভিসম্পাত করল। কি অলক্ষণেই না এখানে এসে পড়েছিল। এতক্ষণ অন্তত 50 মাইল সামনে থাকতো। যদি না, ওহো, মেলিসা বডম্যানের সাথে পরিচয় চমৎকার একটা অভিজ্ঞতা। এমন মেয়ে পশ্চিমে খুব কম আছে। সমস্যাটা ও নিজেই সৃষ্টি করেছে। টেইলের পাশে ওই ঘেঁষো প্রান্তরে ঢুকে পড়া মোটেও উচিত হয়নি। তাহলে এত কিছু ঘটতো না। সহসায় মনে পড়ল নামটা, রডনি অ্যাশ, কুখ্যাত রেঞ্জার।
200 মাইল পেছনে আবিলিনে দেখেছিল তাকে। পিছু নিয়ে এতদূর চলে এসেছে লোকটা। বিশ্বাস করতে ইচ্ছে করছে না, কিন্তু ঠিকই দেখা হয়ে গেল। যোগাযোগটা দৈবাৎ বলে মানতে পারছে না। পুরো ব্যাপারটাই ধাঁধার মতো লাগছে মর্গানের কাছে। মরিয়া হয়ে ওর পিছু নিয়েছে কেন লোকগুলো? টেনিসন লেলিয়ে দিয়েছে। লোকগুলোর ঘোড়ার মার্কা দেখেছে ও। একটার সাথে আরেকটার মিল নেই। তাছাড়া সেফ কাউহ্যান মনে হয়নি ওদেরকে।